আমার খবর। গান্ধীজির সঙ্গে রবীন্দ্রনাথের একটা অসাধারণ সম্পর্ক ছিল, যাকে বলা যায় খুবই বন্ধুত্ব যেমন ছিল, কিছু কিছু ক্ষেত্রে বিরোধও ছিল। একটা বিদ্বেষহীন বন্ধুত্বের সম্পর্ক, বিদ্বেষহীন বিরোধের সম্পর্ক ছিল, আর অসম্ভব ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক ছিল। এই যে গান্ধী পূর্ণাহ, এটি গান্ধীজির সঙ্গে একটি পবিত্র দিন হিসেবে এখানে স্মরণ করা হয়। যখন গান্ধী পূর্ণাহটির পিছনে একটি ইতিহাস আছে। গান্ধীজি তো দক্ষিণ আফ্রিকায় তার সেখানেও তিনি থাকতেন, সেখানে ফিনিক্স স্কুল তৈরি করেছিলেন এবং ফিনিক্স স্কুলে তার নিজের পুত্ররা যেমন পড়তো, তিনি দক্ষিণ আফ্রিকায় গুজরাটি সম্প্রদায়ের ছেলেরাও পড়তো। গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ আন্দোলন শুরু করলেন, সেই সময় 1914-15 সালে তার ফিনিক্স স্কুল, যেখানে হস্টেল টস্টেল সব ছিল, সেটাকে সেখান থেকে স্থান পরিবর্তনের একটা প্রয়োজন হয়ে দাঁড়ালো। সেখানে তখন পিয়ারসন আর অ্যান্ড্রুজের সঙ্গে গান্ধীজির সম্পর্ক ছিল। অ্যান্ড্রুজ গিয়েছিলেন, তিনিও সেটা দেখলেন এবং গান্ধীজি তখন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় লিখতে শুরু করলেন যে তার ফিনিক্স স্কুলের এই ছাত্রদের জায়গা দেওয়ার, স্থান দেওয়ার কোথাও সুবিধা আছে কিনা। ভারতবর্ষে আর কোথাও তিনি প্রথমে জায়গা পেলেন না। কিন্তু রবীন্দ্রনাথ, গান্ধীজির সঙ্গে তখনও তার পরিচয় হয়নি, কিন্তু গান্ধীজি সম্পর্কে তখন জানতে শুরু করেছেন। গান্ধীজি তখনও জাতির জনক গান্ধীজি হয়ে ওঠেননি। হয়তো পিয়ারসন অ্যান্ড্রুজের কাছে এতটা জেনেছেন, গান্ধীজিকে তিনি জানালেন যে শান্তিনিকেতন প্রস্তুত। সে 1915 সালে শান্তিনিকেতনের কথা বলছি। এবং তখন উনি সেই ছেলেরা ওখানে আসে এবং তার ওখানে যিনি ছিলেন মগনলাল দেশাই, তিনি এদের নিয়ে আসেন। এই দলের মধ্যে গান্ধীজি নিজের পুত্ররাও ছিলেন। আমার মনে আছে যখন গোপালকৃষ্ণ গান্ধী এসেছিলেন, তখন রবীন্দ্র ভবন আর্কাইভসে ওই যে ফিনিক্স স্কুলের ছাত্রদের ছবি দেখে তিনি তার নিজের পিতাকে শনাক্ত করেছিলেন। এবং আজকে যেটা নতুন বাড়ি আমরা বলি, আমরা জানি আনন্দ পাঠশালার পাশে, সেই বাড়িটাতে এসে এই ফিনিক্সের ছাত্ররা থাকলেন। গান্ধীজির আশ্রমের একটা প্রচন্ড ডিসিপ্লিন ছিল এবং সেখানে তাদের প্রত্যেকের কাজ নিজেকে করতে হতো। রান্না করা, তরকারি কাটা, বাসন মাজা, ঘর মোছা, লেখাপড়ার সঙ্গে সঙ্গে সেটাও করতে হতো। শান্তিনিকেতনে এলেন এবং এখানে আসার পরে তিনি ওই তারা নিজের কাজ নিজেরই করতো। গান্ধীজিও এসেছিলেন, তখন রবীন্দ্রনাথ এখানে ছিলেন না। গান্ধীজি আবার যখন এলেন তখন রবীন্দ্রনাথ ছিলেন এবং সেই সময় গান্ধীজির কিন্তু রবীন্দ্রনাথের এই যে আশ্রমের ছাত্রদের যেই স্বাধীনতা, এগুলো বা যেভাবে তারা ছিল, গান্ধীজির পছন্দ ছিল না। এবং আসার পরে যখন রবীন্দ্রনাথ ফিরে এলেন, গান্ধীজির সঙ্গে দেখা হলো, কস্তুরবা ছিলেন। পরের দিনই গান্ধীজি চলে গেলেন, কারণ তখন গোখলে দেহ রেখেছেন, প্রয়াত হয়েছেন। গান্ধীজি খবর শুনে চলে গেলেন। এরকম একটা সময়। এরপরে গান্ধীজির ইচ্ছায় এবং আশ্রমে তখন অধ্যাপকরা ছিল তাদের ইচ্ছায় এবং রবীন্দ্রনাথের সম্মতিতেই বলা যায়, এখানের ছেলেদেরও গান্ধীজির পথ তারা অনুসরণ করলো, অর্থাৎ সব কাজ নিজেরা করত। কিছুদিন পরে দেখা গেল শান্তিনিকেতনের ছেলেদের পক্ষে সেটা ঠিক সম্ভব হচ্ছে না। অনেকের বাবা মা এসে বললেন যে আমার ছেলেকে আমি বাসন মাজতে পাঠাইনি, কি আমি রান্না করতে পাঠাইনি। তো গান্ধীজির ছেলেরা কিছুদিন পরে তারাও চলে গেল হরিদ্বারে গুরুকুল আশ্রমে, তাদেরকে জায়গা দেওয়া হলো, ওরা চলে গেলেন। কিন্তু গান্ধীজির এখানে আসা এবং এই যে তার এই শিক্ষা ব্যবস্থার এই যে দিকটা, সকলকে নিজের কাজ নিজেকে করতে হবে, এইটা কিন্তু শান্তিনিকেতন এই 10ই মার্চ এই দিনটা পালন করে সেটাই স্মরণ করে দিনটিকে। আমার মনে আছে আজকের যেটা হয়ে উঠেছে গান্ধী পূর্ণিমা, একটা রিচুয়াল হয়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে আমরা যখন ছাত্রী ছিলাম তখন এইরকম ছিল না যে উপাচার্য এবং বাকি যারা আছেন কর্মকর্তারা এসে মন্দিরের সামনেটা ঝাঁট দিলেন, মন্দিরের গেটের সামনে ঝাঁট দিলেন এবং বিভিন্ন সংবাদপত্র থেকে এসে সেগুলোকে তোলা হলো। কোনো উপাচার্য এসে তখন ঝাড়ু লাগাতেন না ওই ছাতিমতলায় বা মন্দিরের সামনে।
সব ছাত্রছাত্রীরা সকাল থেকে বেরিয়ে যেত, নিজে কিছু যেত ক্যান্টিনে। আমার নিজের মনে আছে আমরা নিজেরা গিয়ে ওই দিনটা সবাইকে ছুটি দিয়ে রান্না করতাম। কিন্তু আমাদের যেখানে আমরা আমাদের কিচেন বলতাম, জেনারেল কিচেনে যেখানে আমাদের খাওয়া হতো, সেখানে বিশ্বভারতী তখন ওই আমাদের এই অঞ্চলে আশ্রম অঞ্চলের সব হস্টেলগুলোর খাবারটা ওখানেই হতো। তখনও যতদূর সম্ভব এই হস্টেলটা হয়নি আনন্দ সদন, বাকি তো ওগুলো কথা ওঠেই না। তারও আগের কথা বলছি, ওই সময়টায় তখন কিচেনে ভজনদা বলে একজন ছিল, সে ছেলেমেয়েরা কিচেনেও ঢুকে যেত সেদিন আমরা করব বলে। তো ভজনদা জানতো এত বড় কিচেনে তো সম্ভব নয়, এই ভজনদা ওরা নিজেরাই করতো, আমাদেরও দাঁড়াতাম। তো ক্যান্টিনে কিন্তু সব নিজেরা ছেলেমেয়েরা করতো। এরপরে যেটা অসাধারণ ব্যাপার হতো, নিজের ডিপার্টমেন্টে প্রত্যেক টিচাররা আসতেন, ঘরগুলো খুলে দেওয়া হতো, সেই ঘর পরিষ্কার করা হতো, জঞ্জালকে পুড়িয়ে দেওয়া হতো। অনেকদিন পর্যন্ত শান্তিনিকেতনে থাকাকালীন পর্যন্ত আমরা যখন এই করছি পরিষ্কার করতে হতো নিজের রুমের, তখন আমরা বলতাম ওটা আমরা গান্ধী পূর্ণাহ করে দেবো। অর্থাৎ যা কিছু পুরনো জঞ্জাল আছে সেদিন সাফ করা হয়, পুড়িয়ে ফেলা হয়। টিচাররা তখন কন্ট্রিবিউট করতেন, টাকা দিতেন, তাতে ডিপার্টমেন্টের সবারই এরা খাওয়া দাওয়ার মতন ব্যবস্থা হতো। অর্থাৎ গান্ধী পূর্ণিমাটা একটা খুব আনন্দের ছিল। আর ওখানে উপরে কোনো ভার ছিল না যে তোমাকে এই করতে হবে, তোমাকে হাজিরা দিতে হবে কারোর সামনে দাঁড়াবার জন্য। কোনো অধ্যাপকেরও সেই তা ছিল না, ছাত্রদের তো নাই। সেটা একটা মজার ব্যাপারের মতন হতো। কালি ঝুলি মেখে সবাই দুপুর নাগাদ বাড়ি ফিরতাম, নিজের হস্টেল ফিরতাম, বা ডে স্কলাররা বাড়ি ফিরে যেত। এই গান্ধী পূর্ণিমাটাকে ধীরে ধীরে তার আমার পরিবর্তন দেখলাম। ক্যান্টিনে আর যাওয়া হতো না, ডিপার্টমেন্টের গুলো রিচুয়ালি পরিণত হলো। সব মাস্টারমশাইরা যে আসতেন তাও বলা যায় না, সব ছাত্রছাত্রীরাও আসতো না। যে এটা আস্তে আস্তে রিচুয়ালে চলে গেল। কারণ বিশ্বভারতীর অনেক কিছুই এখন একটা প্রথাতে শুধু পরিণত হয়েছে। আপনারাও সাংবাদিকরাও লেখেন বিশ্বভারতীতে প্রথা মেনে এইটি পালন করা হলো, কিন্তু প্রথা আছে, প্রাণটা কিন্তু পাওয়া যায় না। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার প্রাণ। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, তান্দর, শান্তিনিকেতন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।